অ্যান্টিবায়োটিকের কার্যকারিতা কমে যাওয়ার ভয়াবহ পরিণতি নিয়ে নতুন করে হুঁশিয়ারি। হিউম্যান, অ্যানিমেল, এনভায়রনমেন্ট, ফিশারিজ এভরিওয়্যার অ্যান্টিবায়োটিক ইউজ হচ্ছে। পেনিসিলিনের আগে আপনাদের অ্যান্টিবায়োটিক ছিল না, আর এখন আবার আপনার বস্তা বস্তা অ্যান্টিবায়োটিক আছে, বাট অকার্যকর। আপনি দেওয়া মানে টাকা নষ্ট হচ্ছে, কিন্তু কোনো কাজ করতে না। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাও বলেছেন, এর ফলে করোনা মহামারীর মতো স্বাস্থ্য বিপর্যয় হতে পারে। ইউটিউব বা নেটফ্লিক্সের মতো অন ডিম্যান্ড ভিডিও কন্টেন্টের চাপ কিভাবে সামাল দিচ্ছে বাংলাদেশের টিভি চ্যানেলগুলো? আর ভারতের ত্রিপুরায় বিক্ষোভ মিছিলে পুলিশের গুলি, হতাহতের খবর, আর শেষে রয়েছে ফোন ইন। এসব নিয়ে শুরু হচ্ছে বিবিসি বাংলার আজকের প্রবাহ। বিবিসি বাংলার সন্ধ্যের অনুষ্ঠান প্রবাহে আপনাদের স্বাগত জানাচ্ছি, শাকিল আনোয়ার। আজকের প্রবাহের ফোন ইনের বিষয়টি আপনাদের আরেকবার মনে করিয়ে দিচ্ছি যে বাংলাদেশ সরকার বলছে যে স্কুলের মাধ্যমিক পর্যায়ে বিজ্ঞান, মানবিক কিংবা ব্যবসায় শিক্ষার মতো আলাদা কোনো বিভাগ থাকবে না। দশম শ্রেণী পর্যন্ত সব বিষয় পড়তে হবে। এ বিষয়ে আপনারা কি মনে করেন? এই প্রশ্ন নিয়ে হবে আজকের ফোন ইন অনুষ্ঠানের কিছুক্ষণ পর। তার আগে অন্যান্য কয়েকটি প্রসঙ্গ। অ্যান্টিবায়োটিক ওষুধের কার্যকারিতা কমে যাওয়ার ভয়াবহ পরিণতি নিয়ে বিশেষজ্ঞদের পক্ষ থেকে ক্রমাগত হুঁশিয়ারির মাঝে এ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুক্রবার এক অনুষ্ঠানে তিনি বলেন, কার্যকর অ্যান্টিবায়োটিকের ঘাটতি করোনা মহামারীর মতো স্বাস্থ্য বিপর্যয় ডেকে আনতে পারে। বাংলাদেশে বিশেষজ্ঞরা অনেকদিন ধরেই অ্যান্টিবায়োটিকের অপ্রয়োজনীয় এবং অতিমাত্রায় ব্যবহারের ঝুঁকি নিয়ে মানুষকে সাবধান করছেন, সরকারকে সাবধান করছেন। কিন্তু এই প্রবণতা কি আদৌ কমছে? তাতে অ্যান্টিবায়োটিকের যথেচ্ছ ব্যবহার বন্ধে আসলে কতটা কড়াকড়ি বাস্তবে হচ্ছে? ঢাকায় তা খোঁজ নিয়েছেন আমাদের সংবাদদাতা রাকিব হাসনাত। ওয়ান হেলথ গ্লোবাল লিডার্স গ্রুপ অন অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স এর যাত্রা শুরুর অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, কার্যকর অ্যান্টিবায়োটিকের সংখ্যা কমে আসছে এবং এর ফলে বিশ্ব নতুন সংকটে পড়তে পারে, যা বর্তমান করোনা মহামারীর চেয়েও ভয়ঙ্কর হতে পারে। বাংলাদেশের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান IEDCR এর এক গবেষণায় দেখা গেছে, দেশে প্রচলিত অ্যান্টিবায়োটিকের মধ্যে অন্তত 17টির কার্যকারিতা অনেকাংশেই কমে গেছে। প্রতিষ্ঠানটির প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা জাকির হোসেন হাবিব বলছেন, অ্যান্টিবায়োটিক নিয়ে বাংলাদেশে শুধু মানুষ নয়, বরং পশু পাখির উপরও এর ব্যাপক প্রভাব পড়ছে। হিউম্যান, অ্যানিমেল, এনভায়রনমেন্ট, ফিশারিজ এভরিওয়্যার অ্যান্টিবায়োটিক ইউজ হচ্ছে। পেনিসিলিনের আগে আপনাদের অ্যান্টিবায়োটিক ছিল না, আর এখন আবার আপনার বস্তা বস্তা অ্যান্টিবায়োটিক আছে, বাট অকার্যকর। আপনি দেওয়া মানে টাকা নষ্ট হচ্ছে, কিন্তু কোনো কাজ করতে না। অধিকাংশ ড্রাগগুলি আপনার খুব ভালো পর্যায়ে নাই। অধিকাংশই দেখা যাচ্ছে যে 50, 60, 70% আপনার রেজিস্ট্যান্ট, মানে 70, আপনি 100 জনকে দিলে 70 জনের আপনার রেজিস্ট্যান্ট। গুটি কয়েক অ্যান্টিবায়োটিক আপনার হাতে আছে, হ্যাঁ, যেগুলি খুবই কস্টলি। মিস্টার হোসেন বলছেন, অ্যান্টিবায়োটিক নিয়ে এমন পরিস্থিতি তৈরি হয়েছে মূলত এর নির্বিচার ব্যবহারের কারণে। অথচ আদালত থেকেও প্রেসক্রিপশন ছাড়া অ্যান্টিবায়োটিক বিক্রি বন্ধের ব্যবস্থা নেওয়ার নির্দেশ এসেছিল অনেক আগেই। কিন্তু বাস্তবতা হলো, ঢাকায় কিছু ফার্মেসিতে প্রেসক্রিপশন ছাড়া অ্যান্টিবায়োটিক বিক্রি হয় না এমন নোটিশ চোখে পড়লেও প্রেসক্রিপশন ছাড়া কিনতে গিয়ে কেউ ফেরত এসেছেন এমন উদাহরণ নেই। ঢাকার মিরপুরের অধিবাসী তুষারকান্তি সাহা বলছেন, কোনো প্রেসক্রিপশন চায় না, আমি জাস্ট চাইলে এবং কোয়ান্টিটি বললে ওরা দিয়ে দেয়। দোকানদার বা বিক্রেতা কখনো প্রেসক্রিপশন চেয়েছিল, এমন অভিজ্ঞতা কখনো হয়েছে? মানে এই অভিজ্ঞতাটা হয়নি। গত বৃহস্পতিবারেই একই ধরনের অভিজ্ঞতা হয়েছে মতিঝিলের মারুফ আহমেদ অমির। গিয়ে বললাম যে ডক্সিসিলিন 100 দেন আর অন্যান্য কোভিডের ওষুধ। আমার থেকে তারা কোনো প্রেসক্রিপশন নিল না, এবং প্রায় আমার এলাকাতে আমি ওষুধ কিনি মতিঝিলে, যে ঘুমের ওষুধ, অন্যান্য অ্যান্টিবায়োটিক, যেমন পেট খারাপ হলে সিপ্রোসিন 500 কিংবা গ্যাস্ট্রিকের ওষুধ, কখনোই তারা প্রেসক্রিপশন চায় না, নাম বললেই তারা আমাদের দিয়ে দেয়। এক হিসেবে দেখা গেছে, ঔষধের দোকানে আসা ক্রেতাদের প্রায় 68 ভাগেরই আসলে কোনো প্রেসক্রিপশন থাকে না। অথচ প্রতিদিন অ্যান্টিবায়োটিক সেবন করছে 15 লাখেরও বেশি মানুষ। গত বছর নাগাদ অ্যান্টিবায়োটিকের ব্যবহার বেড়েছিল প্রায় 31%। জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ও চিকিৎসক শারমিন ইয়াসমিন বলছেন, রোগী, চিকিৎসক ও বিক্রেতার ভূমিকা এবং কার্যকর মনিটরিংয়ের অভাবেই অ্যান্টিবায়োটিক নিয়ে এমন ঝুঁকিপূর্ণ পরিস্থিতি তৈরি করেছে। একচেটিয়া ভাবে বলা যাবে না যে এটা ওষুধ কোম্পানিরাই দায়ী। এখানে কিছু কিছু চিকিৎসক আছেন যে সেটাও মিসইউজ করেন। নীতিমালাগুলো যদি ভালোভাবে প্রয়োগ করা যায় এবং ব্যবহার বিধির বেলায় যে নিয়মগুলো আছে সেগুলো যদি যথাযথভাবে প্রয়োগ করা যায়, তাহলে অবশ্যই এটা কিছুটা হয়তো আগের চেয়ে বেটার হবে। এই ক্ষেত্রে সচেতনতা বাড়াতে হবে চিকিৎসকদের বেলাতেও, আবার একই সাথে যারা আপনার এগুলো প্রডিউস করছে অথবা যারা মার্কেটিং করছে তাদের বেলাও কিন্তু এই সচেতনতার দরকার। তিনি বলছেন, অ্যান্টিবায়োটিকের অপব্যবহারের ফলে ব্যাকটেরিয়াগুলো তাদের ডিএনএতে পরিবর্তন আনতে পারে।
এতে ব্যাকটেরিয়াগুলো অ্যান্টিবায়োটিক প্রতিরোধী সুপারবাগে পরিণত হয়। ওদিকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে 2010 থেকে 2018 সাল পর্যন্ত পরিচালিত এক বিশ্লেষণে দেখা গেছে দেশে সুপারবাগের সংখ্যা খুব দ্রুত বাড়ছে। এমন পরিস্থিতিতে অ্যান্টিবায়োটিক অপব্যবহার রোধে কী ব্যবস্থা নিয়েছে ঔষধ প্রশাসন অধিদপ্তর? জবাবে সংস্থাটির একজন পরিচালক মুস্তাফিজুর রহমান বলছেন, ব্যাপক সচেতনতামূলক কার্যক্রমের পাশাপাশি সুনির্দিষ্ট কিছু বিষয় নিয়ে কাজ করছেন তারা। অ্যান্টিবায়োটিকের প্রেসক্রিপশন ছাড়া যাতে বিক্রয় না করে এ ব্যাপারে আমরা মডেল ফার্মেসি মেডিসিন শপ এদেরকে আমরা ট্রেন করছি। আমাদের কার্যক্রম অব্যাহত আছে। ফার্মেসি কাউন্সিলের মাধ্যমে আমরা ফার্মাসিস্ট তৈরি করছি যাতে মেডিসিন শপ এবং মডেল ফার্মেসিগুলিতে ফার্মাসিস্ট থাকে এবং তারা প্রেসক্রিপশন করতে পারে। তবে বাস্তবতা হলো প্রেসক্রিপশন ছাড়া অ্যান্টিবায়োটিকের বিক্রয় ও ব্যবহার শাস্তিযোগ্য অপরাধ কিনা সেটিও জানা নেই অনেকের। যদিও সংশ্লিষ্টরা বলছেন যে জরিমানা, মামলা এমনকি দোকান বন্ধ করে দেওয়ার মতো ব্যবস্থা নেওয়ারও সুযোগ আছে। রাকিব হাসনাত। একসময় খবর বিনোদনের জন্য টেলিভিশন রেডিওর প্রধান মাধ্যম হলেও বেশ কয়েক বছর ধরেই সেখানে জায়গা করে নিয়েছে অনলাইন প্রযুক্তি নির্ভর নানা মাধ্যম। নেটফ্লিক্স বা অ্যামাজন প্রাইমের মতো অন ডিমান্ড ভিডিও কন্টেন্টের জনপ্রিয়তাও হু হু করে বাড়ছে। এই প্রেক্ষাপটে আজ বিশ্বজুড়ে পালিত হচ্ছে টেলিভিশন দিবস। প্রযুক্তির দ্রুত বিস্তারের ফলে কতটা চ্যালেঞ্জের মুখে পড়েছে বাংলাদেশের টেলিভিশন চ্যানেলগুলো, কিভাবে তারা এই পরিবর্তনের সাথে খাপ খাইয়ে নিচ্ছে তা বোঝার চেষ্টা করেছেন ঢাকায় আমাদের সংবাদদাতা সাইয়েদুল ইসলাম। একসময় টেলিভিশনের নাটক বা অনুষ্ঠান নিয়মিত দেখতেন ঢাকার বাসিন্দা আফরোজা পারভিন, কিন্তু তিনি বলছেন গত কয়েক বছরে তার সেই অভ্যাস অনেকটাই বদলে গেছে। আগে তো অনেক টেলিভিশন দেখতাম, পছন্দ করতাম, কিন্তু এখন চাকরি করি, তারপরে সংসার, বাচ্চার সামনে টেলিভিশন দেখার ওইভাবে সময় পাই না। এখন টেলিভিশনে দেখার মতো ওরকম অনুষ্ঠানও আর পাই না। এখন নেটফ্লিক্স বা ইউটিউবে যখন সময় পাই, নেটফ্লিক্স বা ইউটিউবে সিনেমা দেখি, এই জন্য আর এখন টেলিভিশন দেখা হয় না। বিশ্বের অন্যান্য দেশের মতো গত কয়েক বছর ধরেই বাংলাদেশে ইউটিউব, নেটফ্লিক্স, আইফ্লিক্স বা হইচইয়ের মতো অন ডিমান্ড সার্ভিসের জনপ্রিয়তা অনেক বেড়েছে। ইন্টারনেটের দ্রুতগতি আর আধুনিক ফোনের বিস্তারের কারণে বিনোদনের জন্য এখন মানুষ শুধু আর টেলিভিশনের উপর নির্ভর করে না, সেটা উপলব্ধি করতে শুরু করেছেন ঢাকার একজন অনুষ্ঠান নির্মাতা প্রীতি দত্ত। আগে হচ্ছে আমরা যখন নাটক করতাম তখন কিন্তু আমাদের মেইন প্ল্যাটফর্ম ছিল টেলিভিশন, কিন্তু এখন যেটা হয়েছে টেলিভিশন চ্যানেলগুলোরও কিন্তু নিজস্ব ইউটিউব চ্যানেল আছে। টেলিভিশন থেকে যতটা টাকা আছে তার চেয়ে বেশি ইউটিউব প্ল্যাটফর্ম বা অ্যাপ থেকে আরো একটা এক্সট্রা অ্যামাউন্ট পাওয়া যায়। ভিউটা বেশি গোনা হয় যে কোন নাটকের কত বেশি ভিউ। ব্যবসায় যখন আমরা নাটকগুলো নির্মাণ করতে যাচ্ছি, ধরেন সেটা এজেন্সির মাধ্যমে হোক বা হচ্ছে টেলিভিশনের থ্রুতেই হোক, তখন কিন্তু আমাদের কিন্তু একটা জিনিস মাথার মধ্যে চলে আসছে যে আমার নাটকটা ভিউ হতে হবে। তো এরকম একটা অন ডিমান্ড কিন্তু চলে আসছে। বাংলাদেশে এখন 30টির বেশি দেশীয় টেলিভিশন চ্যানেল চালু রয়েছে, যাদের অনেকগুলোই বিনোদনমূলক অনুষ্ঠান নির্ভর। তবে প্রযুক্তি আর মানুষের চাহিদার প্রেক্ষাপটে এখন নিজেদেরও পরিবর্তন করে সময়ের সঙ্গে খাপ খাইয়ে নেওয়ার চেষ্টা করছে চ্যানেলগুলো, বলছিলেন বাংলা ভিশনের অনুষ্ঠান প্রধান তারেক আখন্দ। আমি সংকট বলবো না, আমি চাপ তো অবশ্যই বলবো, কারণ আমাদেরও অ্যাকর্ডিং টু দ্য সিচুয়েশন আমাদেরও কিন্তু পরিবর্তন করতে হচ্ছে আমাদের অনুষ্ঠানের ধরনগুলি। আপনি খেয়াল করে দেখবেন যে প্রত্যেকটি বিনোদন ধর্মী লিডিং টিভি চ্যানেলেরই কিন্তু সিমাল্টেনিয়াসলি তাদের প্রোগ্রাম ডিজিটাল প্ল্যাটফর্মও আছে। যে নাটকটি আমরা শুধুমাত্র আগে টেলিভিশন টার্গেট করেই আমরা প্রচার করতাম, বর্তমান সময়ে কিন্তু সেটা ডিজিটাল প্ল্যাটফর্মকে সাথে নিয়ে চিন্তা করে নাটকটা অনিয়া করি। আমাদের টোটাল ভিউয়ারশিপের ক্ষেত্রে আমরা ধরেই নিই যে আমাদের এই পরিমাণ ভিউয়ারশিপ যদি টেলিভিশনে কমিউনিকেট করি, দেন আমাদের ডিজিটাল প্ল্যাটফর্মেও আমরা আস্তে আস্তে অনেকগুলি ভিউয়ারকে পেয়ে যাবো বাই দ্য কোর্স অফ টাইম। সেই ক্ষেত্রে চাপও আছে, আবার এক অর্থে চাপ, আরেক অর্থে কিন্তু এটা এক ধরনের সহযোগী মাধ্যম হিসাবেও কাজ করছে। টেলিভিশন চ্যানেলগুলোর আরেকটি বড় চ্যালেঞ্জ অনলাইন সেবাদাতাদের সঙ্গে বিজ্ঞাপনের বাজার ভাগাভাগি করতে বাধ্য হওয়া। তবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টেলিভিশন ও চলচ্চিত্র বিভাগের সহকারী অধ্যাপক হাবিবা রহমান মনে করেন, বাংলাদেশের টেলিভিশনগুলোর চ্যালেঞ্জের মুখে পড়ার কারণ শুধুমাত্র প্রযুক্তি নয়। আমাদের দেশের টেলিভিশন চ্যানেলগুলোর কথা ধরি, ইউটিউব, নেটফ্লিক্স বা অন্যান্য যে ডিভাইসগুলোর মধ্যে দিয়ে আমাদের দেখার যে প্রবণতাগুলো তৈরি হয়েছে সেটা কিন্তু গত 5-6 বছরে একটু বেশি হয়েছে। তার আগে থেকেই কিন্তু আমাদের টেলিভিশন চ্যানেলগুলো এক ধরনের ক্রান্তিকালের মধ্যে দিয়ে যাচ্ছিল, বিশেষ করে অনুষ্ঠান প্রসঙ্গে। আমার অনুষ্ঠানে যদি ভালো কন্টেন্ট থাকে তাহলে কিন্তু সে অন্যান্য যেই মাধ্যমগুলো আছে, যেমন ইউটিউব বললেন বা নেটফ্লিক্স বা হইচই, আমাদের দেশের অন্যান্য যে বায়োস্কোপ যতগুলোই আছে তাদের সাথে কিন্তু তারা কম্পিট করতে পারবে। প্রত্যেকটা মাধ্যমেই টিকে থাকবে,
তার মতো করে, এবং তাকে সেই চ্যালেঞ্জগুলো নিতে হবে আসলে অনুষ্ঠান নির্মাণের মধ্যে দিয়ে। টেলিভিশনকে আসলে অনেক পরীক্ষা দিতে হবে। গণমাধ্যম বিশেষজ্ঞরা বলছেন, স্থানীয় টেলিভিশনগুলো না পারলেও বরং বিদেশি অনেক চ্যানেল এখনও বাংলাদেশি দর্শক ধরে রেখেছে। কেন সেখানে বাংলাদেশি চ্যানেলগুলো জায়গা করে নিতে পারছে না, সেটা খুঁজে বের করে সমাধানের পরামর্শ দিচ্ছেন তারা। সাইদুল ইসলাম। ভারতের ত্রিপুরা রাজ্যের কাঞ্চনপুর এলাকায় উপজাতীয় শরণার্থীদের পুনর্বাসনের বিরুদ্ধে স্থানীয়দের বিক্ষোভে পুলিশ গুলি চালালে কমপক্ষে 1 জন মারা গেছে বলে খবর পাওয়া যাচ্ছে। আহত হয়েছে কমপক্ষে 20 জন। পাশের রাজ্য মিজোরাম থেকে জাতিগত দাঙ্গার কারণে প্রায় 2 দশক আগে পালিয়ে আসা ব্রু উপজাতির প্রায় 1035 মানুষকে কাঞ্চনপুরে স্থায়ীভাবে পুনর্বাসনের সিদ্ধান্ত নেওয়া হয়, যার প্রতিবাদ করছেন স্থানীয়রা। বিস্তারিত জানাতে কলকাতা থেকে এখন আমার সাথে যোগ দিচ্ছেন অমিতাভ ভট্টশালী। অমিতাভ, এই যে বিক্ষোভের উপর গুলি চালানো ত্রিপুরায়, এ সম্পর্কে বিস্তারিত আপনি কি জানতে পেরেছেন? দেখুন, ব্রু উপজাতির মানুষদের কাঞ্চনপুরে পুনর্বাসন দেওয়ার সরকারি সিদ্ধান্তের বিরুদ্ধে গত সোমবার থেকেই ওখানে বিক্ষোভ বন্ধ চলছিল এবং আজকে সকালবেলা থেকে পানিসাগর এলাকায় জাতীয় মহাসড়ক অবরোধ করেন বিক্ষোভকারীরা। এবং স্থানীয় সাংবাদিকরা যেটা বলছেন যে পুলিশ ওই বিক্ষোভকারীদের হটাতে গেলে দুপক্ষের মধ্যে ধস্তাধস্তি শুরু হয় এবং প্রথমে পুলিশ লাঠি চালায় এবং তারপরে বিক্ষোভকারীদের দিকে তাক করে গুলি চালানো হয়। এবং ত্রিপুরা পুলিশের অতিরিক্ত মহানির্দেশক রাজীব সিং যেটা জানিয়েছেন যে মিছিল থেকে পাথর ছোঁড়া শুরু হলে আত্মরক্ষার্থে গুলি চালাতে হয় বাহিনীকে। কিন্তু এই বিক্ষোভে নেতৃত্ব দিচ্ছে যে জয়েন্ট মুভমেন্ট কমিটি, তার আহ্বায়ক সুশান্ত বিকাশ বড়ুয়া আমাকে জানিয়েছেন যে কোনো প্ররোচনা ছাড়াই গুলি চলেছে আজকে। এবং তার আরো প্রশ্ন যে যদি পাথর ছোঁড়া হয়েও থাকে তাহলে কাঁদানে গ্যাস বা জল কামান কেন ব্যবহার করলো না, সরাসরি গুলি কেন চালিয়ে দিল পুলিশ। এবং গুলি চালার পরে এখন সেখানে পরিস্থিতি থমথমে, প্রচুর বাড়তি নিরাপত্তা বাহিনীও পাঠানো হয়েছে সেখানে। অমিতাভ, আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। এবারে সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ মোয়াজ্জেম হোসেনের কাছে। আফগানিস্তানের রাজধানী কাবুলের একটি আবাসিক এলাকায় একের পর এক অনেকগুলো রকেট হামলায় কমপক্ষে 8 জন মারা গেছে, আহত হয়েছে অন্তত 30 জন। আফগান সরকারের একজন মুখপাত্র বলেছেন, শহরের ভেতর থেকেই একটি পিকআপ ট্রাক থেকে 1 ডজনেরও বেশি রকেট ছোড়া হয়েছে। একটি ভিডিও ফুটেজে দেখা গেছে বিস্ফোরণের সময় স্কুল ছাত্রীরা ভয়ে ছোটাছুটি করছে। কাতারে আফগান সরকারের সঙ্গে তালেবানের যে প্রতিনিধিরা শান্তি মীমাংসা করছেন, তাদের সঙ্গে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেওর এক সাক্ষাতের ঠিক আগে কাবুলে এই হামলা হলো। তালেবান বলেছে এই হামলা তারা করেনি। বিশ্বের শীর্ষ 20টি ধনী দেশের জোট G20-র নেতৃবৃন্দ আজ তাদের বাৎসরিক বৈঠক করছেন। অনলাইনে এই বৈঠকে জোটের নেতারা করোনা ভাইরাস মহামারী ছাড়াও বিশ্বের অন্যান্য সংকট নিয়ে কথা বলবেন। সৌদি আরব এবছরের শীর্ষ বৈঠকটির আয়োজক, কিন্তু করোনা ভাইরাস মহামারীর কারণে এটি হচ্ছে অনলাইনে। বৈঠকের আগে ত্রাণ সংস্থাগুলো করোনা ভাইরাস মহামারী মোকাবেলায় দরিদ্র দেশগুলোকে সাহায্যের জন্য জোট নেতাদের প্রতি আহ্বান জানিয়েছে। ভারত প্রশাসিত কাশ্মীরে একটি জঙ্গি হামলার চক্রান্তের অভিযোগ সম্পর্কে ভারত সরকার তাঁর ভাষায় গভীর উদ্বেগ জানাতে পাকিস্তানি কর্মকর্তাদের দিল্লিতে তলব করেছে। বৃহস্পতিবার একটি তল্লাশি চৌকিতে আটকানোর পর সন্দেহভাজন জঙ্গিরা গুলি ছুঁড়লে ভারতীয় নিরাপত্তা বাহিনী তাদের 4 জনকে হত্যা করে। সন্দেহভাজনরা প্রচুর অস্ত্রশস্ত্র, বোমা তৈরির সরঞ্জাম এবং ঔষধপত্র নিয়ে আসছিল। ভারত দাবি করছে এরা পাকিস্তান ভিত্তিক জৈশ-ই মোহাম্মদ জঙ্গি গোষ্ঠীর সদস্য। পাকিস্তান জঙ্গি গোষ্ঠীদের আশ্রয় দিচ্ছে এমন দাবি ভিত্তিহীন বলে নাকচ করে দিয়েছে। পাকিস্তানের লাহোরে বৃহস্পতিবার মারা যাওয়া কট্টরপন্থী ধর্মীয় নেতা খাদিম হোসেন রিজভির জানাজায় যোগ দিয়েছেন হাজার হাজার মানুষ। ধর্ম অবমাননার বিরুদ্ধে দেশটিতে ক্রমশ শক্তিশালী হয়ে ওঠা আন্দোলনের অংশ হিসেবে সাম্প্রতিক কয়েক বছরে তিনি এবং তাঁর দল তেহরিকে লাবাইক সুপরিচিত হয়ে উঠেছে। এ মাসের গোড়ার দিকে ইসলামের নবীকে ব্যঙ্গবিদ্রুপ করে ফ্রান্সে কার্টুন প্রকাশের বিরুদ্ধে ক্ষুব্ধ প্রতিবাদ বিক্ষোভে নেতৃত্ব দেন মিস্টার রিজভি। লেবাননের কারাগার থেকে প্রায় 70 জন বন্দীর পালিয়ে যাবার খবর পাওয়া গেছে। বৈরুতের কাছে বাবদা অঞ্চলে এক জেলে এই বন্দীরা তাদের কারাকক্ষের দরজা ভেঙে ফেলে আজ খুবই ভোরে। চোরাই গাড়ি নিয়ে নিরাপত্তা বাহিনী থেকে পালানোর সময় গাড়িটি একটি গাছে ধাক্কা মারলে অন্তত 5 জন বন্দী মারা যায়। নির্বাসিত তিব্বতী সরকারের প্রধান লপসং সঙ্গে হোয়াইট হাউসে গেছেন, যে পদক্ষেপে চীন অবশ্যই রুষ্ট হবে। তিনি কয়েকজন আমেরিকান কর্মকর্তার সঙ্গে বৈঠক করেছেন, যাদের নাম প্রকাশ করা হয়নি। মিস্টার সঙ্গে ভারতের ধর্মশালায় কেন্দ্রীয় তিব্বতী প্রশাসনের প্রেসিডেন্ট। মোয়াজ্জেম হোসেন, আপনারা শুনছেন বিবিসি বাংলার সন্ধেবেলার অধিবেশন প্রবাহ।
এবারে ফোন ইনের জন্য আপনাদের নিয়ে যাচ্ছি ঢাকার স্টুডিওতে। রাকিব হাসনাত রয়েছেন সেখানে। ধন্যবাদ শাকিল। বিবিসি বাংলায় আজকের ফোন ইনে স্বাগত জানাচ্ছি সবাইকে এবং শুরুতেই বলে রাখছি আজকের বিষয়। বাংলাদেশ সরকার বলছে যে স্কুলের মাধ্যমিক পর্যায়ে বিজ্ঞান, মানবিক কিংবা ব্যবসায় শিক্ষার মতো আলাদা বিভাগ থাকবে না। 10ম শ্রেণী পর্যন্ত সব বিষয় পড়তে হবে। এ বিষয়ে আপনি কি মনে করেন? এ নিয়ে কথা বলতে এখন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন তানজিলা আক্তার। তানজিলা আক্তার শুনতে পাচ্ছেন? জি, আমি শুনতে পাচ্ছি। জি বলুন। জি, আমি মনে করি এটি একটি যুগোপযোগী সিদ্ধান্ত হয়েছে। এর কারণ হিসেবে আমি আমার ব্যক্তিগত একটু অভিজ্ঞতা তুলে ধরতে চাই। আমি 40তম বিসিএস এর লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করেছি। সেক্ষেত্রে আমার একটু অভিজ্ঞতা হয়েছে এসব পরীক্ষায় অংশগ্রহণ করার, এবং আমি আর উল্লেখ করতে চাই আমি মানবিক বিভাগের শিক্ষার্থী। তো সেক্ষেত্রে আমি কিছু প্রশ্ন দেখেছি এই পরীক্ষায়, যেগুলো আসলে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য একেবারেই প্রাথমিক লেভেলের প্রশ্ন, আবার আমাদের মানবিক বিভাগের শিক্ষার্থীদের জন্য এটি মোর অ্যান্ড মোর প্র্যাকটিসের ব্যাপার ছিল। এই পক্ষান্তরে এগুলো কিন্তু বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীর ক্ষেত্রেও এটা হতে পারে। তারা মানবিক বিভাগের বিষয়গুলো তাদের কাছে প্র্যাকটিসের ব্যাপার, অনেক প্র্যাকটিসের ব্যাপার, অথচ আমাদের কাছে এগুলো খুবই সহজ ব্যাপার ছিল। এবং আরো একটা বিষয় হচ্ছে, যারা ব্যবসায় বিভাগ থেকে আসছে, ব্যবসায় শিক্ষা, তারা কিন্তু আরো বেশি সাফার করে। তারা এই দুটোর থেকে কোনোটাই আসলে ওরকম ভাবে উপকার পায় না। তো সেক্ষেত্রে এই সিদ্ধান্তটি যদি কার্যকর হয়, সঠিকভাবে বাস্তবায়িত হয়, তাহলে আমাদের এই যে চাকরির পরীক্ষাগুলোতে একটু হলেও সবার ক্ষেত্রে সুবিধা হবে। কারণ প্রাথমিক জ্ঞানটা আসলে আমরা ওই লেভেল থেকেই নিয়ে আসব, এবং পরবর্তীতে আরো নলেজ যখন আমাদের এনলার্জ করতে চাইবো আমরা, তখন ওই জ্ঞানটা আমাদের কাজে লাগবে। তো আমি মনে করি, তবে এর বাস্তবায়নটা আরো যদি সঠিকভাবে হয়, তাহলে আমাদের জন্য আমরা এর সুফল ভোগ করতে পারবো। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য। এবার ঢাকা থেকেই উম্মে নাইমা। উম্মে নাইমা শুনতে পাচ্ছেন? জি, শুনতে পাচ্ছি। জি বলুন। আমার মনে হয় যে সরকারের এই পদক্ষেপ আসলে হ্যালো, জি বলুন আপনি। আমার মনে হয় সরকারের এই পদক্ষেপের ফলে মানে শিক্ষার মানের কোনো পরিবর্তন হবে না। কারণ আমরা এখনো শিখতে পারি না, মানে স্টুডেন্টরা এখনো শিখতে পারে না। আর যদি সায়েন্স, আর্টস, কমার্স যদি একই হয়, তখনও খুব বেশি যে শিখতে পারবে সেটাও না। কারণ কি? কারণ কি? কারণ হচ্ছে মানে হ্যালো, আপনি বলুন। এই আপনি যা বলছিলেন যে এটা মানে ফলপ্রসূ হবে না বলে মনে করছেন, এটা কারণ কি? কি কারণে ফলপ্রসূ হবে না? কারণ হচ্ছে আমি আমার পার্সোনাল ওপিনিয়ন দিতে পারি। সেটা হচ্ছে, আমি কারিগরিতে যখন পড়াশোনা করি তখন আমি স্যারকে বলছিলাম, স্যার আমি ওয়ারিং শিখতে চাই। স্যার কিন্তু সেটা আমাকে শিখায়নি, আমাকে ধমক দিয়ে বলছিল তুমি মেয়ে ওয়ারিং শিখে কি করবা। ঠিক আছে, তো আমার মনে হয় যে এখনো সেমটাই হবে। তো সবচাইতে ভালো যেটা আমার মনে হয় সরকারের উচিত করা, সেটা হলো ইংলিশের দিকে নজর দেওয়া উচিত, আর হাতে কলমে যেন শিখতে পারে স্টুডেন্টরা, সেটার দিকে খেয়াল করা উচিত। কারণ এটা করলে জি জি বলুন, এটা করলে দেখা যাচ্ছে যে স্টুডেন্টরা শিখতে পারছে একদিকে, আরেকদিকে আপনার হচ্ছে কোনো কিছু গবেষণা বলেন, যেটাই বলেন, রাষ্ট্র পরিচালনা বলেন, যেটাই বলেন, সেটাই হচ্ছে এখান থেকে বেসিকটা নিতে পারছে। কারণ শিক্ষা মানে তো শুধু চাকরির জন্য হচ্ছে প্রিপারেশন নেওয়া নয়। ঠিক আছে, শিক্ষা মানে হচ্ছে কিছু শেখা। ঠিক আছে, সে কারণে আপনি মনে করছেন যে এই যে হাতে কলমে কারিগরি শিক্ষাটা বেশি গুরুত্ব দেওয়া উচিত। আপনাকে অসংখ্য ধন্যবাদ। এবার কুমিল্লা থেকে জিতেন্দ্র কুমার মজুমদার। জি, আমি মনে করি যে সরকার যে ডিসিশন নিয়েছে এটা সময় উপযোগী। এই ধরনের ডিসিশন আগেও নেওয়া হয়েছিল, একমুখ সবার সমন্বিত শিক্ষা, কিন্তু মাঝখানে সেটা বাদ দেওয়া হয়েছিল। তো এটা দরকার এই জন্যই যে একটা শিশু 2000 এখন যারা শিশু কিশোর, তারা 2041 সালে বা 50 সালে যে উন্নত বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখছে আমাদের সরকার এবং জাতি।
তখন তারা মানে পূর্ণরূপে দায়িত্ব পালন করবে। সেক্ষেত্রে তাদের উচ্চ ধরনের বিভিন্নমুখী গান থাকা দরকার। তো সেক্ষেত্রে আমি মনে করি বর্তমান যে শিক্ষা ব্যবস্থা, যেটা সমন্বিত শিক্ষা ব্যবস্থা 2022 সাল থেকে চালু হওয়ার কথা, সেটা খুবই যুগান্তকারী একটা ঘটনা বলে আমি মনে করি, সিদ্ধান্ত বলে আমি মনে করি। আপনারা কিছু বলতে চান কিনা আমাকে? আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য। এবার বাগেরহাট থেকে যোগ দিচ্ছেন মুন্না আক্তার। হ্যালো, জি বলুন। হ্যাঁ, 10ম শ্রেণী পর্যন্ত সব বিষয় পড়তে হবে, এটাকে আমি ইতিবাচক হিসেবেই দেখছি। সরকারের এই পদক্ষেপকে আমি অভিনন্দন জানাই, কারণ 9ম শ্রেণীতে যখন একজন শিক্ষার্থী উঠে তখন তাদের মানে বিভাগ পরিবর্তনের থেকে আমি মনে করি উচ্চ মাধ্যমিকে গিয়ে যদি তারা বিভাগ পরিবর্তনটা করে তাহলে তাদের নিজের ইচ্ছা মতো সে বিভাগটি মানে বিবেচনা করে সিদ্ধান্ত নিতে পারবে। মুন্না আক্তার, আপনার সংযোগটি খুব একটা ভালো শোনাচ্ছে না, অর্থাৎ আপনাকে আমরা পরিষ্কারভাবে শুনতে পাচ্ছি না। নিঃসন্দেহে পরে আবার আমরা কথা বলতে পারবো। আপনাকে অসংখ্য ধন্যবাদ। নওগাঁ থেকে যোগ দিচ্ছেন ফেমা ফেরদৌস। আসলে আমি মনে করি যে সরকার যে সিদ্ধান্তটা নিয়েছে সেটা যুগোপযোগী বা প্রশংসার দাবি রাখতো তখন যদি আমাদের শিক্ষাক্ষেত্রে কোনো সংকটময় অবস্থা না থাকতো। এখন দেখা যাচ্ছে আমাদের শিক্ষাক্ষেত্রে কিন্তু প্রচুর ঘাটতি রয়েছে, দক্ষ শিক্ষকের অভাব রয়েছে, বা এই যে করোনাকালীন সময়ে আমাদের অনেকটা ঘাটতি হওয়ার কারণে এমনিতেই শিক্ষার্থীদের একটা মানসিক অবস্থা খুব খারাপ পর্যায়ে গেছে। তো এই মুহূর্তে একটা নতুন একটা সিদ্ধান্ত বা এই যে স্বল্প পরিসরে বিজ্ঞান তারপরে মানবিক ব্যবসা একত্রিত করার ফলে সিলেবাসটা সংক্ষিপ্ত হয়ে যাবে। পরবর্তীতে যখন তারা একাদশ শ্রেণীতে যাবে তাদের কিন্তু একটা বিশাল সিলেবাস চলে আসে, যেটা আমরা ফিল করেছি। তো তখন কিন্তু তাদের অনেক সমস্যা হবে। এমনিতেই আমরা যখন এসএসসি পাস করি বিজ্ঞান থেকে বা মানবিক বা ব্যবসা বলেন, তখন একটা স্বল্প একটু ধারণা থাকে। এইচএসসি তে হয় কি অনেক বড় একটা সিলেবাস, তখন সেটা কমপ্লিট করতে আমাদের হিমশিম খেতে হয়। আবার 2 বছরের পড়াটা একবারে পরীক্ষা দিতে হয়, এতে কিন্তু শিক্ষার্থীর উপরে প্রচুর একটা চাপ পড়ে। তাছাড়া আমাদের শিক্ষাক্ষেত্রে প্রচুর ঘাটতি রয়েছে, শিক্ষকদের যেরকম ঘাটতি, তারপরে সৃজনশীল আসলো, সৃজনশীলের ফলেও কিন্তু আমাদের এখনো শিক্ষাক্ষেত্রে দক্ষ শিক্ষক নাই যারা সৃজনশীল আসলে ভালোভাবে শিক্ষার্থীদের বোঝাতে পারে। সেটি ভিন্ন একটি বিতর্ক, আমরা সে আলোচনায় যাচ্ছি না। আপনাকে আপনার মন্তব্যের জন্য ধন্যবাদ। এবার খুলনা থেকে মেহেদী হাসান সবুজ। জি, শুনতে পাচ্ছি। আমি আসলে সিদ্ধান্তটার বিপক্ষেই আমার মতামত, আমি বিপক্ষে অবস্থান করছি। আমার দিক থেকে আমি ব্যাখ্যাটা এভাবে দিব যে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী সংখ্যা কিন্তু শহরের তুলনায় গ্রামাঞ্চলে দিন দিন কমছে, এবং আমি যেহেতু শিক্ষকতা পেশায় আছি, আমার কাছে মনে হচ্ছে বিজ্ঞান ভীতিটার কারণে গ্রামাঞ্চলের শিক্ষার্থীরা বিজ্ঞান পড়তে আগ্রহী নয়। এবং আমরা যদি চাকরির বাজারের সাথে উদ্ভাবনী দক্ষতার ব্যাপারটাকে মিলিয়ে ফেলি বা গুলিয়ে ফেলি তাহলে বোধহয় ভুল করে ফেলবো। অনেকেই হয়তো বলতেছে, আমি যেহেতু মন্তব্যগুলো শুনছিলাম অনলাইনে শুনতেছিলাম, আপনি আপনার মন্তব্যটা বলুন। জি, অনেকে হয়তো এক করে ফেলতেছে চাকরির বাজারটাকে। আমি যদি এটা বলি, 9ম 10ম শ্রেণীতে যদি বিভাজনটা না করি, হয়তো অনেকে বলবে যে না, বাচ্চার প্রেশার পড়ে যায়, বাচ্চারা নিজেরা সিদ্ধান্ত নিতে পারে না, অভিভাবক শিক্ষকরা চাপিয়ে দেয় বিজ্ঞান বিভাগ নেওয়ার জন্য। আসলে সে এখন যদি বিভাজনের ইয়েটা না ফলো করে, সে ইন্টারমিডিয়েট লেভেলে গিয়ে এইচএসসি লেভেলে গিয়ে 2 বছর বিজ্ঞান বিষয়ে হয়তো মোটামুটি একটু পড়ে তারপর সে হয়তো বিজ্ঞানের যে সেক্টর গুলো আছে সেখানে সে ঢুকবে, সায়েন্স রিলেটেড যে সেক্টর গুলো আছে, তখন কি তার মানসিক প্রেশারটা আরো বেশি পড়ে যাবে না? কিন্তু স্কুল লেভেলে বাংলাদেশের শহরাঞ্চলের বাইরে গ্রামাঞ্চলে দক্ষ শিক্ষক বিজ্ঞান শিক্ষা কতটা আছে তা নিয়েও কিন্তু একটি বড় প্রশ্ন আছে। বিতর্ক থাকতেই পারে, লিমিটেশন সবারই আছে, আমাদেরও লিমিটেশন আছে, কিন্তু আমরা লিমিটেশন কিভাবে সর্বোচ্চ ব্যবহারটা করতে পারি আমাদের লিমিটেড রিসোর্স দিয়ে, এটাই আমাদের চিন্তার বিষয়। আমার তো অভিমত, আমরা 7ম শ্রেণী থেকে বিজ্ঞান বিষয়টাকে হাইলাইট করতে পারি কিনা, আরো সিম্পলিফাই করতে পারি কিনা, আমাদের টেক্সট বুক গুলা ওদেরকে বেশি আনন্দকর করে তুলতে পারি কিনা, আরো বেশি সিম্পল করে যদি তুলতে পারি 7ম শ্রেণী থেকে, ওরা এটা পড়া শুরু করবে, বিভাজনটা 7ম শ্রেণীতেই থাকবে, হয়তো সেটা একেবারে নমিনাল, খুব সামান্য সাধারণ ভাষায়, তারপর সেটা তারপর সেটা পর্যায়ক্রমে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য। এবার রংপুর থেকে মুসাম্মদ মাকসুদা। হ্যাঁ, আমার কাছে বিষয়টা অত্যন্ত যুক্তিসঙ্গত মনে হয়। কারণ হচ্ছে শিক্ষা আরোহণের বিষয়টা এটা সব দিক থেকে থাকা উচিত।
সেটা হতে পারে বিজ্ঞান, মানবিক অথবা বাণিজ্যিক বিভাগ। ফলে এই তিনটার যখন সমন্বয় হবে, সমন্বিতভাবে যখন শিক্ষার্থীরা পাবে, তখন অনেক বেশি ফলপ্রসূ হবে। আপনাকে ধন্যবাদ। জি বলুন, শেষ করুন আপনার বক্তব্য। এছাড়া যখন বিভাগগুলো নবম শ্রেণীতে এসে মেধাক্রম অনুযায়ী বাছাই করা হয়, তখন দেখা যায় যে বিজ্ঞান বিভাগের ছাত্রছাত্রীদের থেকে অন্য দুই ভাগের ছাত্রছাত্রীদের অন্যভাবে দেখা হয়। ফলে আমার কাছে মনে হয় যে ছাত্রছাত্রীরা মানসিকভাবে কিছুটা নির্যাতনের শিকার হয় এবং হীনমন্যতায় ভোগে। আর সমন্বিত ব্যবস্থা করা হলে তাদের মধ্যে সব দিক থেকে প্রাথমিক ধারণাটা থাকবে। ফলে পরবর্তীতে তারা যে কোনো প্রতিযোগিতামূলক অবস্থানে নিজেদেরকে উপস্থাপন করতে পারবে। আপনাকে ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য। এবার দিনাজপুর থেকে বুনিয়া আক্তার পারুল। জি বলুন। সরকার সিদ্ধান্ত নিয়েছে মাধ্যমিক পর্যন্ত বিজ্ঞান, মানবিক অথবা ব্যবসায় শিক্ষা বিভাগ থাকে, তার থাকছে না। এক্ষেত্রে এই সিদ্ধান্তের সাথে আমি একমত, কারণ যখন একজন স্টুডেন্ট জিএসসি পাস করে তখন সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা থাকে না। সেক্ষেত্রে তাদের প্রায় অথবা কৌতূহলবশত যে কোনো একটি বিষয় বেছে নেয়, কিন্তু তারা কোন ধারণা থাকে না। পরবর্তীতে দেখা যায় অনেক এই বিষয়ে বুনিয়া আক্তার পারুল, আপনার সংযোগটি কি খুব একটা পরিষ্কার, কথা শুনতে পাচ্ছি না আমরা চেষ্টা করব আপনার সাথে আবারও যোগাযোগ করার জন্য। এর মধ্যে ঢাকা থেকে যোগ দিচ্ছেন কামাল পাশা। আসসালামু আলাইকুম। জি বলুন। জি, আমার মতামত হচ্ছে যে মাননীয় শিক্ষামন্ত্রী মহোদয় যে বলছেন যে 2022 থেকে ওই এসএসসি-তে কোনো বিভাগ থাকবে না। এসএসসিতে না, শিক্ষামন্ত্রী যেটি বলেছেন সেটা হলো নবম শ্রেণী থেকে এখন যে বিজ্ঞান, মানবিক বা ব্যবসা শিক্ষা থাকে সেই বিভাগগুলো এই নবম শ্রেণী থেকে থাকবে না, অর্থাৎ দশম শ্রেণী পর্যন্ত সবাইকে মৌলিক সব বিষয় পড়তে হবে। জি জি জি, আমি সেটাই বোঝাতে চাচ্ছি যে এই উদ্যোগটা খুবই ভালো, কিন্তু বিষয়টা হচ্ছে যে 2022 সাল থেকে এটা গ্রহণ করার জন্য আমার মনে হয় আমরা মানসিকভাবে পুরোপুরি প্রস্তুত নই। তার জন্য আরো কিছু সময় দরকার। এবং তার সাথে আমি আরেকটা মতামত রাখতে চাই, বাংলা, ইংরেজি, গণিত, আইসিটি এগুলি যদি 100 নম্বরে করা হয় আর সাধারণ বিজ্ঞান এবং সমাজ বিজ্ঞান যদি 200 নম্বরে হয়, সেটি ভিন্ন আলোচনা, আমরা সে আলোচনা যাচ্ছি না। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য। এবার কুমিল্লা থেকে যোগ দিচ্ছেন তৌহিদুল ইসলাম। মিস্টার ইসলাম, জি নবম শ্রেণী থেকে আলাদা বিভাগ থাকছে না, আমার মতামত সব বিষয় পড়তে হবে। এই বিষয়ে হচ্ছে এরকম সরকার যে আসলে সিদ্ধান্তটা নিতেছে সেটা আসলে যুক্তিযুক্ত বলে আমি মনে করছি আর কি। কেননা একটা ছেলে যখন বিজ্ঞান বিভাগে পড়ে সেই আসলে ডাক্তার, ইঞ্জিনিয়ার হওয়ার স্বপ্ন দেখে, আর যারা কমার্স বা আর্টস নিয়ে পড়ে তারা কিন্তু ডাক্তার বা কিংবা ইঞ্জিনিয়ার হওয়ার তাদের কিন্তু সুযোগ থাকে না। তো সেই দৃষ্টিকোণ থেকে আমি মনে করছি, আর বাংলাদেশে সকল ফ্যামিলি কিন্তু শিক্ষার আলোকে আলোকিত নয়। তখন সব ফ্যামিলি কিন্তু যখন জিএসসি পাস করে তখন তারা যখন মানে গ্রুপ বাছাই করবে যায়, তখন কিন্তু অনেক ফ্যামিলি সিদ্ধান্তহীনতায় ভোগে যে আসলে কি আমি আমার ছেলেটাকে কি সায়েন্সে দিব নাকি আর্টসে দিব নাকি কমার্সে দিব। তখন যে দেখা যায় ছেলেটা যখন অনার্স লেভেলে চলে মিস্টার যায়। ইসলাম, আমাদেরকে আজ শেষ করতে হচ্ছে, সময় নেই হাতে একদমই। ফিরে যেতে হবে লন্ডনে, সেখানে রয়েছেন শাকিল আনোয়ার। রাকিব, আপনাকে ধন্যবাদ। শেষ করার আগে খবরের প্রধানাংশগুলো আরেকবার। অ্যান্টিবায়োটিকের কার্যকারিতা কমে যাওয়ার ভয়াবহ পরিণতি নিয়ে নতুন করে হুঁশিয়ারি। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, কার্যকর অ্যান্টিবায়োটিকের ঘাটতি হলে করোনা মহামারীর মতো স্বাস্থ্য বিপর্যয় ঘটতে পারে। আর ভারতের ত্রিপুরায় বিক্ষোভ মিছিলে পুলিশের গুলি, অন্তত একজন নিহত, কমপক্ষে 20 জন আহত হয়েছেন। বাংলাদেশে মনোরোগ চিকিৎসার সুবিধে কতটা রয়েছে, এ নিয়ে একটি বিশেষ আলোচনা শুনবেন আমাদের রাতের অধিবেশন পরিক্রমায়। বাংলাদেশে রাত 10:30টায়, ভারতে 10টায় শুনবেন আশা করি। আমি শাকিল আনোয়ার এখনকার মতো এখানেই বিদায় চাইছি।